সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টর স্পেশাল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি ডাক্তার মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক, স্পাইন সার্জারি বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে যখন পেলাম এবং আপনি স্পাইন সার্জারির, আমরা আজকে আমাদের আলোচনাটা স্পাইন বা মেরুদণ্ডের যে সমস্যার জন্য আমাদের সমাজের একটা বড় অংশ ভুগে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি লো ব্যাক পেইন। লো ব্যাক পেইন বোঝার আগে আমরা আগে বুঝতে পারছি লো ব্যাক কোন এরিয়াটাকে বা কোন শরীরের কোন অংশটাকে আমরা লো ব্যাক বলে চিনি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আসলে খুবই একটা সুন্দর প্রশ্ন। এই জিনিসটা জানা থাকলে আমাদের পুরো জিনিসটা ব্যাকটা সম্বন্ধে আইডিয়া করতে সুবিধা হবে। লো ব্যাক আমরা এখানে মনে করি শরীরের সেই পিছনের সেই অংশটা, যেটা যদি আমরা লোকালাইজ করতে চাই তাহলে হবে বিলো 12 ডিপ টু গ্লুটিয়াল ফোল্ড। এই এরিয়াটা অর্থাৎ বুকের খাঁচা পিছনে যেখানে মিশেছে তার নিচ থেকে গ্লুটিয়াল ফোল্ড পর্যন্ত এই এরিয়াটাকে আমরা লো ব্যাক এরিয়া বলি। এই জায়গায় যদি কোনো ব্যথা হয় আমরা এটাকে সাধারণত মেরুদণ্ডের ব্যথা হিসেবে ধরে থাকি এবং এটাকে আমরা লো ব্যাক পেইন বলি। আচ্ছা, এরপরে যদি কোনো ব্যথাটা ওখান থেকে নিচের দিকে নেমে যায় তখন এটা নাম হয় সাইটিক। কিন্তু ওটার কি উৎস মেরুদণ্ড থেকেই আসে, মানে ওই লো ব্যাক এরিয়া থেকে। লো ব্যাক এরিয়াতে যে ব্যথাটা হয় আমরা এটাকে লো ব্যাক পেইন বলি। তো লো ব্যাক পেইন ইউজুয়ালি ওখানে মেইন স্ট্রাকচারটা হলো আসলে স্পাইন, মেরুদণ্ডের মেইনলি লাম্বার এবং স্যাক্রাল এরিয়া, কক্সিজিয়াল এরিয়া, এতে মেরুদণ্ডের বিভিন্ন পোর্শন আছে। ওই এই এরিয়াটা অর্থাৎ এই অঞ্চলের কোনো সমস্যার জন্য যে ব্যথা সেটাই লো ব্যাক পেইন। তাহলে কি কারণে হতে পারে? হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লো ব্যাক পেইন আসলে এখন সমাজে এটা একটা কমন সমস্যা, কারণ আমাদের দেশে এখন ওয়ার্কিং পপুলেশন প্রচুর। হ্যাঁ, আমাদের লোক অফিস আদালতে বসে কাজ করা লোক প্রচুর। ওই জন্য লো ব্যাক পেইনটা আমাদের সমাজে এখন একটা খুবই সাধারণ একটা সমস্যা। এটা আসলে আপনি যদি চিন্তা করেন লো ব্যাক পেইন কেন হয়, এটার জন্য প্রচুর কারণ আছে। কিছু কারণ খুবই সাধারণ, খুবই কমন, আর কিছু কারণ খুব রেয়ার আর কি। তো এখন আমরা যদি লো ব্যাক পেইনটা যদি বয়স এবং হিসেবে চিন্তা করি তাহলে এক ধরনের, যেমন বাচ্চাদের যদি লো ব্যাক পেইন দেখি এটা কম কিন্তু হয়, এটা হলে যাদের কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটি, তো মেরুদণ্ডের কোনো একটা জায়গায় যদি আমরা যেটাকে কোষেরিকা বলি, এগুলো যদি ডিসপ্লেসমেন্ট হয়, অথবা এটা বয়স অনুযায়ী যেভাবে বৃদ্ধি হওয়ার কথা, যেভাবে ফর্মেশন হওয়ার, এটা যদি ঠিক সেভাবে না হয়, কোনো ডিফেক্ট থাকে, তখন এদের হতে পারে, যেগুলোকে আমরা বলি কনজেনিটাল ভার্টিব্রা, স্পাইনা বাইফিডা, স্কলিওসিস, এদের কিছু টার্ম আছে। এগুলো সব জন্মগতভাবে। আর অ্যাডাল্ট ওয়ার্কিং পপুলেশনে যেটা হয় লো ব্যাক পেন, এর মধ্যে আমরা যেটা মোস্ট কমনলি যেটা হয় সেটা হলো মেকানিক্যাল লো ব্যাক পেন। সেটা হলো আসলে আমাদের নিজেদের কারণে এই ব্যাক পেনটাকে আমরা সৃষ্টি করি। সেটা হলো আমাদের প্রভাব হয়ে আমরা ঠিকভাবে বসি না, আর বসলেও যতটুকু সময় পর্যন্ত বসা উচিত অথবা দাঁড়িয়ে থাকা উচিত, আমরা দেখা যায় ওই সময় অনুযায়ী আমি বসেও থাকি না, দাঁড়িয়েও থাকি না, এবং আবার বহু সময় মানে সঠিকভাবে ওয়েট লিফটিং করি না। হ্যাঁ, এই সমস্ত কাজগুলোর জন্য আমাদের মেকানিক্যাল ব্যাক পেইনগুলো হয়। এছাড়া পেশার সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমি তো বললাম এই যে মেকানিক্যাল ব্যাক পেইন, যে আমাদের এখন তো মানুষজন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, সেডেন্টারি ওয়ার্ক, সারাক্ষণ লং টাইম অফিসে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমাদের ওয়েট গেইন করে, এগুলো করাতে ওভার ওয়েট, লং টাইম বসে থাকা, ইমপ্রপার সিটিং, আমাদের ব্যাড পোস্টার, ব্যাড হ্যাবিট, সবগুলো মিলে, স্মোকিং, সব মিলে আমাদের ব্যাক পেনগুলো। অন্য কোনো রোগের কারণে কি পিঠে বা পিছনের দিকে ব্যথা হতে পারে? আমি তো একটা মাত্র কারণ বললাম লো ব্যাক পেন, মেকানিক্যাল ব্যাক পেন। এছাড়া অনেক কারণ আছে। একটা তো আমরা এর আগে আলোচনা করলাম জন্মগত ত্রুটি। এছাড়া আমাদের ওয়ার্কিং পপুলেশনে যেটা হয় আরেকটা কমন, সেটা হলো মেরুদণ্ডের দুইটা কোষের মাঝখানে একটা নরম হাড় থাকে, আমরা এটাকে ডিস্ক বলি। হ্যাঁ, এটা যদি কোনো কারণে ডিস্ক পলাপস হয়, ডিস্কে কোনো সমস্যা হয়, তখনও লো ব্যাক পেন হয়। আর এছাড়াও ইনফেকশন হতে পারে, যেমন মনে করেন কোনো টিবি, মেরুদণ্ডের টিবি হইলে হতে পারে। এছাড়া
কোনো ট্রমাটিক কারণে ওখানে বিভিন্ন শুধু ওখানে তো কষের একটা বোন না, বোনের সাথে মাসেল আছে, ডিস্ক আছে, লিগামেন্টস আছে, এগুলো কোনো কারণে মাসেলের স্প্রেন অথবা লিগামেন্টের টিয়ার কোনো কারণে ট্রমাটিক কারণে হয়, তখনও হতে পারে। কোনো কারণে ট্রমা ফ্র্যাক্স লোকালাইজ কোনো ট্রমা হলে তাও হতে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ফ্র্যাকচার হতে পারে, অস্টিওপোরোসিস একটা কারণ হতে পারে, সেগুলো তো ব্যথা হতে পারে। আর আরও কারণ থাকতে পারে। আরও কারণ হলো আপনি যদি মেটাবলিক ডিজিজ আছে, হ্যাঁ মেটাবলিক ডিজিজগুলো হতে পারে। এর মধ্যে মেনলি কি কি যেটা আমরা বলি অস্টিওপোরোসিসটাকে আমরা ধরি, অস্টিওপোরোসিসটা একটা মেটাবলিক। হ্যাঁ, তারপর আরও কিছু আছে যেমন ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে, গাউটের, এটা একটা কারণ হতে পারে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা কারণ থাকতে পারে, হ্যাঁ, আর্থ্রোপ্যাথি যেগুলো ফ্যাসেট আর্থ্রোপ্যাথি। এই যে লো ব্যাক পেনের কথা আপনি বললেন, অনেকগুলো কারণ বললেন বা কারা কারা আক্রান্ত হয়ে বললেন, এখানে কি লিঙ্গের কোনো ভেদাভেদ আছে? পুরুষ বা মহিলা কাদের এই লো ব্যাক পেনটা বেশি হয়? এটা আমাদের কাছে যেটা এখন আসে সেটা হচ্ছে ওয়ার্কিং পপুলেশন, তো মোটামুটি মানে অর্থাৎ আমি আপনাকে তার পরিষ্কারভাবে জানতে চাচ্ছি, আপনারা যে রোগীগুলোকে পান প্রতিদিন, তাদের মধ্যে পুরুষ বা মহিলা কাদের বেশি দেখেন? আমরা পুরুষদের বেশি পপুলেশন যেগুলো আছে ওদেরই বেশি পাওয়া যায়। তাহলে আপনি তো অনেকগুলো কারণ বললেন, আমাদের অল্প সময় সবগুলো কারণ হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো না, সময় আমাদেরকে সেটা অনুমোদন করবে না। তারপর আমরা একটু অল্প অল্প করে জেনে নিতে চাচ্ছি। আপনি যেমন বললেন জন্মগত ত্রুটির মধ্যে স্পাইনা বাইফিডা একটা কথা বললেন আপনি, এটা যার জন্য শিশুরা ভুগে লো ব্যাক পেইনে। স্পাইনা বাইফিডাটা কি? স্পাইনা বাইফিডাটা হলো যেমন এই মডেলটা আছে আমাদের কাছে, মডেলে যে বোনের যে কনফিগারেশনটা আছে, সামনে পিছনে একটা ভার্টিব্রা যেভাবে গঠন হয়, সেখানে পিছনের দিকে দেখা যায় কি ওটা ফরমেশনটা কমপ্লিট হয় না, দেখা যায় পিছনে গ্যাপ থেকে যায়। আচ্ছা, এটাকে বলে আমরা বাইফিডা। অর্থাৎ মেরুদণ্ডের হাড়গুলো যে ঠিক মতো জোড়া লাগে পিছনের সাথে মিলে আর একটা জায়গা ফাঁকা থেকে যায়, রেখা হয়, ওইটা এতে ব্যথা হয় কেন? এটা এবং এই ব্যথাটা কোন দিকে যায়? না, ব্যথা এটা যে সবসময় হয় তা না, হইতে পারে। এটা একটা কারণ। এ ধরনের রোগী থাকলে তখন দেখা যাবে কি ওর যে মেকানিক্যাল যে স্টেলটা সেটা অ্যাকচুয়ালি দুর্বল থাকে, যেহেতু ডিফেক্ট আছে, তো হয়তো ওয়েট গেজ করলো অত অন্য তখন এদের দেখা যাচ্ছে এ ধরনের রোগী আমরা স্পাইনা বাইফিডার রোগীগুলো তাদের ব্যথা কোন বয়স থেকে? অনেকটা 2 মাসের বাচ্চা তো ব্যথার কথা বলতে পারবে না। ওরা সাধারণত কখন বুঝতে পারে যে তাদের ব্যথা হচ্ছে, যার জন্য বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যান এবং তখন আপনারা একটা রোগ বের করেন যেটা স্পাইনা বাইফিডা? সাধারণত কোন বয়সে গিয়ে বাবা মায়েরা স্পাইনা বাইফিডা থাকলে যে লো ব্যাক পেন হবে এরকম কোনো কথা? আমরা দেখা যাচ্ছে অ্যাডাল্ট পেশেন্টের ইনসিডেন্টালি দেখা যাচ্ছে যে ওনার ফিউশনটা কমপ্লিট হবে, ইনকমপ্লিট আছে আমরা স্পাইনা। তো ইউজুয়ালি স্পাইনা বাইফিডা পেশেন্ট বাচ্চাগুলো তখন খেলাধুলা করে খেলাধুলা করতে গিয়ে স্কুল গোয়িং বাচ্চাগুলো, তখন ওরা তো কমপ্লেন করে যে ব্যাক পেন। ইউজুয়ালি তো বাচ্চাদের ব্যাক পেন হওয়ার কথা হয় না, তো যখন এরকম কমপ্লেন তো তখন আমরা দেখি দেখা যায় যে এরকম পাওয়া যায়। স্যার, আপনি আরেকটা কারণ বলেছিলেন, বেশ গুরুত্বপূর্ণ কারণ আপনি বলেছিলেন, সেটা মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল কারণ গুলো যদি আপনি ব্যাখ্যা করতেন আমাদের কাছে। মেকানিক্যাল কারণটা হলো আসলে এটা হলো ব্যাড পোস্টার। আমি বসার সময় প্রপার ওয়েতে স্ট্রেট ওয়েতে বসি না। আবার আইডিয়াল হলো আমরা যখন কোনো জায়গায় বসবো, যে সমস্ত জায়গায়, সেটা আমাদের ব্যাকের যে স্পাইনের যে কনফিগারেশন আছে সেটার সাথে যেন অ্যালাইন থাকে। অর্থাৎ আমি যে চেয়ারে বসবো সে চেয়ারটাও আমাদের মেরুদণ্ডের গঠনের সঙ্গে
মিলে যেতে হবে। থাকতে হবে, এরকম হইতে হবে এবং এটা সাপোর্টিভ হইতে হবে। এবং ইউজুয়ালি আমরা যেটা বলি কনফিগারেশন থাকবে, ব্যাক সাপোর্ট থাকবে এবং হ্যান্ড রেস্ট থাকবে। এই ধরনের ইয়েতে ওই অবস্থায় আমরা বসবো এবং এই বসাটা আমরা ইউজুয়ালি কোনো অবস্থাতে যেন 1 ঘন্টার বেশি না হয়। 1 ঘন্টা হইলে 1 ঘন্টা হওয়ার আগে আমরা চেষ্টা করবো আমাদের পজিশনটাকে চেঞ্জ করতে। বসা থাকা অবস্থা থেকে আমরা হয়তো দাঁড়াবো, একটু 2-3 স্টেপ হাঁটবো, আবার বসবো, আবার 1 ঘন্টার জন্য। মানে একটা পজিশনে আপনি লং টাইম থাকলে তখন হয় কি আমাদের ডিস্কগুলোর উপর প্রেশার পড়ে। প্রেশার পড়ার জন্য যেগুলা কন্টিনিউয়াস প্রেশার দিলে ডিজেনারেটিভ চেঞ্জটা তাড়াতাড়ি হলে তখন আপনার ওই বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, ওখানে মেকানিক্যাল স্ট্রেস হয়, তখনই আপনার ব্যথাগুলো শুরু হবে। আপনি ডিজেনারেটিভ একটা কারণ বললেন, ডিজেনারেটিভ বলতে আসলে কি বোঝায়? ডিজেনারেটিভ বলতে হলে যে আসলে আমাদের বয়সের সাথে সাথে একটা আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাকচারগুলো একটা চেঞ্জ আছে, ক্ষয় হতে থাকে। হয় অথবা চেঞ্জ হয়, মানে নর্মাল যে মনে করেন চেঞ্জ হলে এটা যদি খুব বেশি প্রোগ্রেসিভলি হয়, মাল্টিফ্যাক্টরিয়াল রিজন, বয়স এবং ডিজিজ, আপনার জব হ্যাবিট, ফুড হ্যাবিট সব মিলে ওখানে যে চেঞ্জটা আছে আমরা এটাকে ডিজাইনটা চেঞ্জ করি। যখন এটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে তখন এটার জন্য আপনাকে ওরিট হইতে হবে। নাহলে ডিজাইনের চেঞ্জটা বয়সের সাথে সাথে এটা একটা নর্মাল ব্যাপার হবেই, কিন্তু এটা যখন আপনাকে আপনার দৈনন্দিন কাজ অথবা আপনার কোনো সমস্যা প্রডিউস করবে, সমস্যার সৃষ্টি করবে, তখন আপনাকে এটা দৈনন্দিন। এখন আপনি আরেকটা কথা বলেছিলেন যে পেশার কথা বলতে গিয়ে যে ওজন বহন করতে গিয়ে যদি ভুলভাবে করা হয়, সেটা একটু ব্যাখ্যা করবেন। এটা ভুল ওজন বহন করা আর জিনিসটা হলো যে যেমন আমরা আমাদের দেশে প্রচুর বিশেষ করে পুয়ার পপুলেশন যারা আছে ওরা হেভি ওয়েট লিফটিং করে। হ্যাঁ, নর্মালি ওজন নেওয়ার সময় একটা নির্দিষ্ট পরিমাণ ওজন নেওয়া উচিত। দ্বিতীয় কথা হলো ওজন নেওয়ার সময় সবসময় মেরুদণ্ডটা থাকে অ্যানাটমিক্যাল পজিশনে রেখে আমাদের ওজনটা লিফটিং করা উচিত। আমরা যদি বাঁকা হয়ে মেরুদণ্ডটাকে বাঁকা করে ওজন নিই, দেখা যাবে কি আমরা 10 কেজি ওজনটা নিচ্ছি, এখন কিন্তু এটার যে ইফেক্ট যেটা আবার রোগজি বল অথবা যেটা, তো এটা দেখা যাবে আমার ডিস্টেন্স আবার অথবা আমার মেকানিক্যাল প্রবলেমের জন্য এটা আমার বডিতে 10 কেজি অর্থাৎ মিনিমাম 60, 70, 80, 90 কেজি ওজন নিলে যে চাপ পড়ে ঠিক সেরকম একটা চাপ আমার মেরুদণ্ড পড়ে। এই জিনিসটা আমাদের মেরুদণ্ডের উপরে, অর্থাৎ ওজন বহন করলেও যাতে আমার শরীরের যে গঠন সেই গঠন ঠিক রেখে আমরা ওজনটাকে বহন এবং তাও অতিরিক্ত ওজন দেওয়া যাবে, অতিরিক্ত না। আপনি যখন ওজনের কথা বললেনই, লো ব্যাক পেনের সঙ্গে মানুষের শরীরের ওজনের কোনো সম্পর্ক আছে? ডেফিনেটলি। এটা একটু যদি ব্যাখ্যা করতেন। আমাদের এখানে যেমন বাচ্চাগুলো আসে অথবা ফিমেল পেশেন্ট আছে, মেল পেশেন্ট আছে যারা ওভারওয়েট, যখন আপনি ওভারওয়েট হবে, ওবেসিটি হবে, তখন আপনি দেখবেন যে মেরুদণ্ডের একটা নির্দিষ্ট ইয়ে আছে লো ব্যাক এরিয়াতে যে লাম্বার যে স্পাইন ওইটার আপনার কনফিগারেশনের যে লডও ঠিক থাকবে। আপনি যখন ওভারওয়েট হবেন, হ্যাঁ, ওই কনফিগারেশনটা মেনটেন করা টাফ হয়। তারপর ওভারওয়েট হলে টোটাল বডি ওয়েটটা স্পাইনের উপর পড়ে, তখনই আপনার ইন কোর্স অফ টাইম আস্তে 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 আপনার ব্যাক পেন ডেভেলপ করে। তাহলে এই ওজন কার কতটুকুন আদর্শ হওয়া উচিত সেটা তারা বুঝবেন কীভাবে? এটা তো নর্মাল আমাদের বডিতে একটা আমরা নর্মাল রুল যদি ফলো করি, আমাদের হাইট যত ইঞ্চি আমরা তত কেজি, এটা হলো মিনিমাম। আচ্ছা, আমরা যত ইঞ্চি তত কেজি, এটা হওয়া উচিত আমাদের আদর্শ। মানে এটা মোটামুটি আদর্শ। তাহলে কেউ যদি 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হয়, মানে 5 বড় 60 আর 64 ইঞ্চি, আমাদের 64 কেজির বেশি ওজন হওয়া উচিত। হতে পারে ওইটা 5 কেজি এদিক সেদিক হলে কোনো অসুবিধা হয় না। এখন যদি আপনি এটা 10 কেজি 64 জায়গায় আপনার এটা 84 কেজি হওয়া উচিত, তাহলে তো এটা তাহলে এটা একটা বড় কারণ আমাদের কোমরে ব্যথা বা পিঠে ব্যথা। ওভারওয়েট একটা কারণ। বড় কারণটা হলো আমাদের যেটা দেখা যায় সেটা হলো মেকানিক্যাল তো একটা বড় কারণ। আরেকটা এখন যেটা দেখা যায় ডিস্ক প্রলাপস, এটা একটা কারণ। আমরা ওখানে যাবো। আমি ওজনের ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাচ্ছি এই কারণে যে অনেক সময় চিকিৎসকদের চেম্বারে অনেক রোগী আসেন যারা খুব স্থূলকায় এবং তারা খুব ব্যথার কথা বলেন, যে তার মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পা ফেলতে পারে না মাটি।
Welcome to CSCR Hospital, a one-stop health service for all. পায়ের তালুতে ব্যথা, এইগুলোর সঙ্গে কি ওজনের কোনো সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, এগুলোর সাথে ওভারওয়েটের সাথে অনেক সম্পর্ক আছে। মেরুদণ্ডেতে ব্যথা হতে পারে, ওদের খুব তাড়াতাড়ি হাঁটুতে ব্যথা হতে পারে, ওদের খুব তাড়াতাড়ি হিলে ব্যথা হতে পারে। এই ব্যথাগুলা ওভার সব কি মেরুদণ্ড থেকেই আসে ব্যথাগুলো? না, ওগুলা আলাদা আলাদা প্রতিটা বোন এফেক্টেড হয় ওভারওয়েটের জন্য। আপনি যখন বসবেন ওভারওয়েট হবে, ওয়েটটা আপনি দাঁড়ালে তো আপনার ওয়েটটা ট্রান্সমিট হবে এরকম, মেরুদণ্ডেরটা মেরুদণ্ডে, হাঁটুরটা হাঁটুতে এবং এখন স্যার আমরা অন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের একটা বড় ধরনের, আমাদের অনেক রোগী বা অনেক পরিবারের একটা চিন্তার বিষয়, পিএলআইডি নামে একটা রোগের কথা আমরা শুনি, যার জন্য তার খুব ব্যথা, তার চলাফেরায় অনেক বেশি সংকুচিত হয়ে গেছে, সে খুব বেশি হাঁটাচলা করতে পারে না, ব্যথার জন্য সে সারাক্ষণ শুয়ে থাকতে চায় বা ঘর থেকে বেরোতেই চায় না সে। পিএলআইডি কি আসলে কি ধরনের রোগ? তো পিএলআইটা আসলে এটা প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা হচ্ছে আমাদের ফসলের প্রায় এই যে দুই বোনের মাঝখানে একটা নরম হাড় আছে, দুইটা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা নরম প্যান্ট থাকে, এই যে জেলির মতো যে হাড়, এটা কুশনের মতো কাজ করে যে হাড়, এটা থাকাতে হয় কি আমরা সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছি, এদিক সেদিক সামনে পিছনে, এবং অর্থাৎ আমাদের মেরুদণ্ডকে আমরা সামনে পিছনে ডানে বামে বাঁকা পারি, এই কুশনটা থাকা, এটা থাকা ডিস্কের মতো জিনিস হয়। এটাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা কন্টেন্ট হলো দুটা, মার্জিনটা একটু একটু কাটিনেস চাইলে এখানে, আবার সেন্ট্রালে একটা নিউক্লিয়াস পালপাস, একটা জেলের মতো এখন এটা কোনো কারণে এটা ওই জিনিসটা সব কোনো কারণে কোনো একদিন যদি এটা বেড়ে চলে আসে, প্রট্রুশন হয়, তখন হয়ে ওই এরিয়া নার্ভটাকে ইরিটেশন করে। অর্থাৎ এই জেলিটা থাকার কথা ছিল মেরুদণ্ডের দুইটা হাড়ের মাঝখানে, ওটা যদি সরে বাইরে চলে আসে, তখন যেমন এখানে একটা যে লাল মানে প্রলাপস হয়ে যায়, ওটাকে আপনারা বলছেন প্রট্রুশন যেটা হয় প্রলাপসে, তখন এই ব্যথাটা শুরু। এখন এটা যদি যেখানে প্রট্রুশন, আমি আপনাকে একটু থামাচ্ছি, বের কেন হয়ে আসে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা জেলির মতো যে বস্তু, যেটা দুইটা ভার্টিব্রার মাঝখানে থেকে সে ঘর্ষণ প্রতিরোধ করছে, বিভিন্ন ধরনের মুভমেন্ট, ডানে বামে মুভমেন্টগুলো বা সামনে পেছনে মুভমেন্টগুলোকে সে সাহায্য করছে, তার তো ওইখানে থাকার কথা, সে কেন বের হয়ে আসছে, কি কারণে? আর এটা হলো এটা আসলে এটা একটা মেকানিক্যাল ম্যাটার। এটা হয়েছে কি, এই জিনিসটা তো সবগুলা দৃশ্যে আছে, আর সবগুলা দৃশ্য তো বের হয় না কোনো। এখন আমাদের চলাফেরা, ওয়েট লিফটিং, যে কোনো একটা কারণে হোক, এটা ইন্টারনাল একটা প্রেশার ক্রিয়েট করে। তো যেদিক দিয়ে দুর্বল পয়েন্ট হয়, যে কোনো একদিন তো এটা বেরিয়ে চলে আসে প্রেশার, আর যদি বেরোতে না পারে ওটা তো কন্টেন্ট করেই থাকে। যদি বেরিয়ে আসে তখন এই সমস্যাটা হয়। তারপরে রিস্ক করার সবার হবে, কারো হয়, যাদের হয় তখন এই সমস্যার জন্য হয়। বের কেন হয়ে আসে? এই যে যখন এটা তো সেন্ট্রালি থাকে, আপনি যখন ওয়েট দিবেন, প্রেশার দিবেন, প্রেশারটার জন্য এটা তো যখন এটা প্রেশার দিবে চারিদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করবে। এটা তো সবগুলো মেরুদণ্ডের মাঝখানেই আসতে। হ্যাঁ, কিন্তু প্রলাপস কোন এলাকাতে বেশি হয়? প্রলাপস দুইটা জায়গা, একটা হচ্ছে সার্ভাইকাল আর একটা হচ্ছে লাম্বার। তো দেখা যায় যে জায়গাটা মেরুদণ্ডের যে জায়গাটা সবথেকে বেশি মুভমেন্ট হয় সেই জায়গাটা হয়। আচ্ছা, যেখানে মুভমেন্ট বেশি হয় সেখানে লাম্বার এবং দশার স্পানটা ফিক্স, রিজনেবলি ফিক্স, মানে যে আমার বুকের খাঁচা সেটা ফিক্স থাকে যেন ওখানে প্রলাপস হয়। মোবাইলের যে সমস্যাটা হয়, যখন যেহেতু বেশি মুভমেন্ট হচ্ছে ওখানে, তখন ওই জায়গাটা নিউক্লিয়াসের যে পালপোস আছে ওইটার উপর চাপও বেশি পড়তো না। তো কোনো কারণে কোনো একটা উইক পয়েন্টে ওটা বেরিয়ে চলে আসে। আচ্ছা, তাহলে পিএলআইডি যদি হয়ে যায়, অর্থাৎ যদি ডিস্কটা প্রলাপস হয়ে যায়, সরে যায় বা বের হয়ে যায়, তাহলে কি কি ধরনের উপসর্গ দেখা যায়? এখন পিএলআইডি যদি ডিস্ক প্রলাপস হয়, যেমন এখানে যে প্রলাপস হয়েছে, প্রলাপস হলে দুইটা সমস্যা হয়। যেখানে প্রলাপস হচ্ছে ওই এরিয়াতে ব্যথা হবে, এটা হলে লো ব্যাক পেন যেটা হয় ওইটা হবে, ওই মাসেলকে ইরিটেট করবে, ওই দেখা নার্ভকে। যদি ওখানে যে স্পাইনাল নার্ভটা আছে ওইটাতে যখন প্রেশার পড়ে তখন তার রেডিয়েশন পেন হয়। এইখানে আমি একটু বুঝে নিতে চাচ্ছি, দুইটা আপনি স্পাইনাল নার্ভ বললেন, স্পাইনাল নার্ভগুলো কি এই মেরুদণ্ডের ওইখান থেকে আসে?
আচ্ছা, যদি ডিস্কটা সরে যায় তাহলে ওই নার্ভটা উপরে দুইটা হাড়ের চাপ পড়ে। হ্যাঁ, না ওই 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 ডিসটা নার্ভের উপর চাপ। আচ্ছা, ডিস্কটা সরে গিয়ে নার্ভের উপর চাপ দেয়। আচ্ছা, ডিসটা যেমন এখানে দেখা যাচ্ছে ডিসটা পরে যে নার্ভটাকে চাপ দিচ্ছে, এটা হ্যাঁ। আচ্ছা, এই হলুদ হচ্ছে লাল রেড এটা, হ্যাঁ আর রেডটা। হ্যাঁ, এটা চাপ দিচ্ছে। চাপ দেওয়াতে এখন কি হবে, এটা যখন বেশি চাপ খাও তখন এই নার্ভের যে ডিস্ট্রিবিউশন হলে পুরোটা ব্যথা হবে, পুরো পায়ে পা পর্যন্ত। এটাকে আমরা বলি সায়াটিকা। যখন এই নার্ভটাকে ইনভলভ করে গেলে এইখানে তো আমি আর একটু বুঝে নিই আপনার কাছে। এইখানে তার লাম্বার অঞ্চলে তার নার্ভটার উপরে চাপ পড়ছে, ডিস্ক তাকে ধাক্কা দিচ্ছে লাম্বার অঞ্চলে, তাহলে ব্যথা তো লাম্বার অঞ্চলে হওয়ার কথা, সে তার পায়ে ব্যথা অনুভব। হ্যাঁ, এটা হলো এটাকে বলে রেডিকুলোপ্যাথি। কারণ অনেক সময় রোগীরা বলে যে ডাক্তার আমার মেরুদণ্ডে কোনো সমস্যা নেই, আমার তো পায়ে ব্যথা। পায়ে ব্যথা, হ্যাঁ, এটা আমাদেরকে দিন গেলে হয়। এবং দেখা দেখি যখন নার্ভের উপর চাপ বেশি পড়ে তখন পায়ের ব্যথাটা তীব্র হয়, কোমর ব্যথা। পায়ে ব্যথা কেন হয়? হ্যাঁ, এখন পায়ের ব্যথা কেন হয় সেটা হলো এই যে নার্ভ থাকে চাপ দিচ্ছে, ওই নার্ভের ডিস্ট্রিবিউশন পায়ে, অর্থাৎ ওই নার্ভ যেখানে গিয়ে সাপ্লাই দিত কতটুকু এরিয়া সাপ্লাই দিচ্ছে ওই পুরো এরিয়াটা সেই জায়গাতে ব্যথা। পুরাটাই ব্যথা করে কাছে। ওই জন্য তার ব্যথাটা যখন নার্ভের খুব বেশি হয় তখন ওর পায়ের ব্যথাটা বেশি কমপ্লেন করে আমাদের কোমর ব্যথাতে। কোমর ব্যথা নেই, যে পায়ে ব্যথা। এবং বহু সময় আমাদের কিছু কিছু পেশেন্টকে আমাদের বোঝাতে সমস্যা হয়, বুঝতে ছাড়া যায় আমার তো ব্যথা পায় কেন কোমরে, পায়ে ব্যথা কেন কোমরে পরীক্ষা করছে। হ্যাঁ, পরীক্ষা করছে অত অপারেশন কেন কোমরে করবে, এটা ওদেরকে বোঝায়। তখন আমার বলেন বুঝাইতে হয় প্রশ্ন এতে। তাহলে এই ব্যথা ছাড়া আর অন্য কোনো উপসর্গ আছে পিএলআইডি হলে? ব্যথা একটা বড় উপসর্গ। হ্যাঁ, না পিএলআইডি ফার্স্ট উপসর্গ আছে, আর কি ব্যথা না। আর কি উপসর্গ? কমন যেটা হলো পিএলআইডি, যদি আমরা সাধারণত কমন জিনিস হলে পিএলআইডি যখন হবে প্লাস আমরা ইন্টারভার্টিব্রাল দিচ্ছে, তখন একটা হবে লো ব্যাক পেন, আরেকটা হবে রেডিকুলোপ্যাথি যেটাকে আমরা বলি সায়াটিকা, দুইটা। আচ্ছা, 3 নম্বর হলো ওর নিউরোলজিক্যাল ডেফিসিট হবে, অথবা দেখা যাবে নাম নেই অথবা সেন্সেশন ল, ওর একটা জায়গায় কোনো সে সারা পাচ্ছে না, অসার হবে, অথবা অল্টার হবে, পরিবর্তন হয়ে যাবে, যে যতটুকু পাওয়া উচিত ততটুকু পাচ্ছে না। কম্পেয়ার করলে অপোজিশনে দেখা যায় এটা সারা পাওয়ার এটা কমে গেছে। আচ্ছা, আরেকটা ওই এরিয়াটা দুর্বল হয়ে যেতে পারে, মাসেল উইক হতে পারে। এইগুলো হলো কমন। তাহলে ডার্ক ডিমিনিশ হতে পারে। তাহলে আপনি রোগটা ডায়াগনোসিস করবেন কিভাবে? পিএলআইডি কারো হয়েছে, কারণ রোগী তো বলবে যে আমার সমস্যা পায়ে, ডাক্তার সাহেব আমার মেরুদণ্ডের দিকে এত নজর দিচ্ছেন কেন? তাহলে রোগী কি কি পরীক্ষা করে নিশ্চিত হবে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাকে মেরুদণ্ডের রোগীর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, হ্যাঁ, এবং এটা একুরেট হতে হবে, এখানে ভুল করার কোনো সুযোগ, হ্যাঁ, কারণ এটা ম্যাথমেটিক্সের মতো। আপনি আপনার ব্যথা কোন জায়গায় কোন লোকেশনে সেটা দেখে আমি বলে দিতে পারবো আপনার মেরুদণ্ডের কোন জায়গায় এই সমস্যাটা হচ্ছে, একজাক্টলি সেটাই হতে হবে। হ্যাঁ, তো আমরা এটা হলো দুইটা কারণ, একটা হলো রোগীর হিস্ট্রি, আরেকটা হলো এক্সামিনেশন, এবং একটা হলো ইনভেস্টিগেশন। এবং তিনটাই আপনাকে কোয়ালসেট করবে। যখন আপনি তিনটা আপনার সাথে মিলে যাবে তখন বুঝবেন যে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম। তাহলে কি কি ধরনের ইনভেস্টিগেশন করা হয়? আমরা পড়ার জিনিসের জন্য বড় স্ট্যান্ডার্ড হলে আসলে এমআরআই। কিন্তু আমরা যেটা করি মানে এমআরআই তো করবেন আপনি, করার আপনাদের প্রাইমারি একটা এক্সরে এটা করা উচিত, লম্বা ফ্যাকাল স্পাইনাল এক্সরে এবং এমআরআই দুইটা করে আপনাকে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা উচিত। এখন আপনি রোগ নিরূপণ করে ফেললেন, আপনি জানলেন যে রোগীর প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয়েছে। এখন চিকিৎসা কী হবে? তা আচ্ছা, এখানে আমি বলে রাখি লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আমরা পিএলআইডি যেটা বলি, এটা আসলে চিকিৎসা হলো দুইটা, একটা হলো কনজারভেটিভ চিকিৎসা, মেডিকেল চিকিৎসা, একটা সার্জিক্যাল। তো নর্মালি মোর দেন 90% পেশেন্টের কনজারভেটিভ যে চিকিৎসাটা আছে ওইটাতে ভালো হয়। কনজারভেটিভটা হলো আপনাকে পেইনের জন্য পেইন অ্যানালিসিস খেতে হবে, কিছু ভিটামিন খেতে হবে, মাসেল রিল্যাক্সের খেতে হবে, এবং আপনাকে এক্সারসাইজ করতে হবে, ব্যাক মাসেল এক্সটেন্ডিং এক্সারসাইজ, কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি দিতে হয়, স্পেসিফিক ফিজিওথেরাপি আছে, ওগুলো দিলে ভালো। এবং আপনাকে ব্যথা কমার সাথে সাথে ওয়াকিং, আমরা এটাকে বলে ব্রিক্স ওয়াকিং, এটা করলে কীরকম হাঁটবে? ব্রিক্স ওয়াকিংটা হলো একটু জোরে হাঁটা, এমনভাবে হাঁটতে হবে যেন আপনার বডি সার্কুলেশন বেড়ে যায়, একটু ঘাম আসে,
কিন্তু রোগী তো বলে যে আমি ব্যথার জন্য হাঁটতে পারি না। না, এটা ব্যথা একটু কমান পরে শুরু করতে হবে। আগে যে একটা তাড়না ছিল আপনাকে মাস শুয়ে থাকতে পারছে, এটা ঠিক না। হ্যাঁ, এটা করলে এই জিনিসটা করলে আপনার দুটা জিনিস হয়। একটা হলো যে আপনার পেইন বডি থেকে এক ধরনের ওপিয়াম যাতে এক ধরনের সাজেশন রিলিজ হয়, যেটা অ্যান্টি পেইন হিসেবে কাজ করে। আরেকটা হলো যে আপনার সার্কুলেশনটা অ্যারাউন্ড দ্য ডিস্ক এতে হেলদি বাড়ে, তাহলে ডিস্ক আরও হেলদি থাকবে, আপনার ব্যথাটা কমে যাবে এবং মাসেলগুলো স্ট্রেন্থ বাড়ে। আর আরেকটা গ্রুপ কিছু পেশেন্টদের মনে করেন 1 to 2% পেশেন্ট দেখা যাচ্ছে যে ওদেরকে আপনার সার্জারি করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্যের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের কাছ থেকে লো ব্যাক পেইন বা আমাদের পিঠের নিম্নাংশের ব্যথা কী কী কারণে হয় সেই কারণগুলো সম্বন্ধে জানলাম। এমনকি আমরা জানলাম যে অনেকাংশে এটা আমাদের পেশার সঙ্গে সম্পর্কিত, আমাদের চলাফেরা আর কাজকর্মের ভুল ধরনের জন্য এই ব্যথাগুলো হতে পারে। তাই আমরা যদি এই সমস্ত ব্যাপারে সতর্ক হই তাহলে ব্যথা অনেকাংশে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করা সম্ভব। এরপরে যদি চিকিৎসা প্রয়োজন হয়, উপযুক্ত চিকিৎসা, পরিপূর্ণ আরোগ্য লাভ করা যায়। এমনকি যে PLID নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, সেটাও দেখলাম যে এটা সবসময় অপারেশন লাগে না, অপারেশন ছাড়াও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। এমনকি অপারেশন করার পরে একদম 8-10টা সাধারণ মানুষের মতো যাদের PLID হয়নি, অপারেশন পরবর্তী জীবন তাদের মতোই হওয়া সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে আমরা এখানে শেষ করছি।